পার্টির পক্ষ থেকে আমাদের আজকের এই যে বিক্ষোভ সমাবেশ, আজকে এমন একটি দিনে এমন একটি পরিস্থিতিতে আমরা এই বিক্ষোভ সমাবেশে এসেছি যখন আসলে আমরা জাতি হিসেবে এবং বাংলাদেশের মানুষ হিসেবে বেশ কিছু বিব্রতকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে নারী দিবস, কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন, একজন মা, একজন নারী যতটুকু তাদের জায়গা থেকে সেফ ফিল করার কথা এই মুহূর্তে ততটুকু এই রাষ্ট্র, এই সরকার নিশ্চিত করতে পারছে না। আমরা আমাদের এই অভ্যুত্থানে দেখেছি প্রত্যেকটি মিছিলের সামনের সারিতে আমাদের বোনেরা ছিল, আমাদের মায়েরা ছিল। আমরা আমাদের এই অভ্যুত্থানে যখন আমাদের মিছিলের সামনের সারিতে 100 জন বোন দাঁড়িয়ে যেত, সেটা আমাদেরকে কয়েক হাজার ভাইয়ের চেয়ে বেশি মনোবল এবং সাহস দিত। এবং এই 100 জন নারী তখন ওই খুনি হাসিনার যে রেজিম, সেই রেজিমের স্তম্ভগুলোতে কিন্তু কাঁপন ধরাতো। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময় যদি আমরা দেখি, আমরা কয়েকদিন ধরে দেখছি আজকে আমাদের ঢাকা মেডিকেলের আইসিইউতে আমাদের মাগুরার ছোট্ট এক বোন আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই শকুনদের দৃষ্টি থেকে আমাদের বোনদেরকে রক্ষা করা এখন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমি আমাদের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি কিভাবে একজন বোনকে কোন একজন তার মতের উপরে তার বিশ্বাসটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তার পোশাকের দিকে দৃষ্টি করে যেভাবে ইচ্ছা কথা বলেছে, এবং এরপরে কনসিকুয়েন্স গুলো আরো বেশি ক্ষতিকর এবং আমাদের জন্য, এই রাষ্ট্রের জন্য, আইন শৃঙ্খলার জন্য আরো বিব্রতকর। আমরা ঘন্টার পর ঘন্টা এসে থানায় দাঁড়িয়ে থাকি, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি বাধ্য করি, আমরা যদি একদিনের মধ্যে জামিন নিতে বাধ্য করি, এই সামগ্রিক প্রক্রিয়াগুলো একটি রাষ্ট্রের সঠিকভাবে চলার জন্য অনেক বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। আমরা একটি জিনিস স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলি, রাষ্ট্র এক জিনিস, ধর্ম আরেক জিনিস। রাষ্ট্রকে সকল ধর্মকে ধারণ করতে হয়, সকল চিন্তাধারার মানুষকে ধারণ করতে হয়। এখানে নির্দিষ্ট একটি ধর্মের মানুষ তার যে বিশ্বাস, তার রীতিনীতি, তার প্রথাগুলো চাইলেই আরেকটি মানুষ যিনি অন্য ধর্ম বিশ্বাসী তাকে চাপিয়ে দিতে পারে না। আরেকজন মানুষ যিনি কোনো ধর্মেই বিশ্বাসী না তাকেও চাপিয়ে দিতে পারে না। সেই জায়গা থেকে আমাদের এটি বুঝতে হবে যে আমি কোন কথাটি কোথায় বলতে পারবো, কোন পরিসরে এই কথাটি আমি চাপিয়ে দিতে পারবো। রাষ্ট্রকে আমাদের ঘর মনে করলে চলবে না, রাষ্ট্রকে আমাদের নির্দিষ্ট একটি গণ্ডি মনে করলে চলবে না। আমরা আমাদের জায়গা থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে একটি অবস্থান জানাই, শুধুমাত্র এই সামাজিক জনপরিসরে নয়, বরং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি আমাদের রাজপথে আমাদের বোনেরা যখন সামনের সারিতে দাঁড়িয়ে থেকে লড়াই করেছে, তখন তাদেরকে কেউ এভাবে কথা বলতে পারেনি। তখন বরং বিভিন্ন জায়গা থেকে আমরা সমর্থন দেখেছি। কিন্তু সেই বোনেরাই যখন আমাদের রাজনীতির মাঠে আসছে, বিভিন্ন পার্টি যেমন আমাদের পার্টিতে যোগদান করছে, তখন আমাদের এই বোনদেরকে স্পেসিফিক টার্গেট করা হচ্ছে। আমাদের এই বোনদেরকে নিয়ে অনেক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই বোনেরা, এই বাংলাদেশের অর্ধেক নারী, কখনো এমন নয় যে যখন প্রয়োজন আমি ব্যবহার করব আর যখন মনে করব তখন তাদেরকে নিয়ে অপপ্রচার চালাবো। আমি স্পষ্ট করে আমাদের অবস্থান জানাতে চাই, আমরা আমাদের বোনেদের এই অভ্যুত্থানে হাসিনার বিরোধী লড়াই যেমন সামনের সারিতে পেয়েছি, আমরা আমাদের বোনেদেরকে আগামী রাজনীতিতে পলিসি মেকিং এর সামনের সারিতে চাই। আমাদের বোনেরা আর এই বাংলাদেশের সংসদে কখনো শুধুমাত্র রিপ্রেজেন্টেশন হবে না, তারা তাদের যোগ্যতায় পার্টিসিপেশন করে এসেই সংসদে নারীদের প্রতিনিধিত্ব করবে। আমরা স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে
এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনপরিষদ থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের বোনেদের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে। কেউ যেন তার ব্যক্তিগত বিশ্বাস কোনোদিন একটি সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ কিংবা আমাদের নারীদের উপরে চাপিয়ে না দিতে পারে। এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। আর্থ সামাজিক প্রেক্ষাপট বুঝতে হবে, বাংলাদেশের সামগ্রিকভাবে পরিবেশ কি সেটা বুঝতে হবে। এগুলোর বাইরে গিয়ে কেউ যদি কোনো ধরনের মব কালচারকে ব্যবহার করে বিন্দুমাত্র আমাদের বোনেদের দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করে কিংবা তাদের সিকিউরিটি বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ব্যর্থ বলে প্রমাণিত হবে। এই ক্ষেত্রে আমরা আজকের পর থেকে তাদের সুস্পষ্ট অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই। না হলে বাংলাদেশের জনগণ তাদের জায়গা থেকে এই যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ব্যর্থ মনে করবে, কিন্তু আমরা এগুলোকে ব্যর্থ হিসেবে দেখতে চাই না। আজকের পর থেকে শুধু কথা নয়, আমরা কাজ দেখতে চাই এবং আমাদের নারীদের, বোনদের, মায়েদেরকে আমরা যেন এই সমাজে, এই রাষ্ট্রে তারা যতটুকু ডিজার্ভ করে এবং যতটুকু হওয়া উচিত ততটুকু জায়গা আমরা করে দিতে পারি, ততটুকু সেফটি এবং সিকিউরিটি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নিশ্চিত করতে পারি। এটাই হোক আজকের নারী দিবসের আমাদের প্রতিজ্ঞা। সবার সাথে আবারও দেখা হবে, আমাদের বোনেদের সাথে, নারীদের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করব। সে পর্যন্ত সবাই আমরা একসাথে আমাদের বোনেদের পাশে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টির আয়োজনে জনপরিসর নারী নিরাপত্তা এবং সাইবার সুরক্ষার দাবিতে যে বিক্ষোভ সমাবেশটি সেটি এই মুহূর্তে কিন্তু শুরু হয়েছে এবং স্বাগত বক্তব্য দিয়েছেন কিছুক্ষণ আগে যেই মুখ্য সংগঠনকারী উত্তরাঞ্চলের এই পার্টির সারদেস আলম, তিনি কিন্তু কথা বলছিলেন এবং তিনি সেই বিষয়টি বলছিলেন এই তাদের যে বিক্ষোভ সমাবেশটি সেই বিক্ষোভ সমাবেশ নিয়ে তারা কথা বলছিলেন। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ থেকে এবং এই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির এই বিক্ষোভ সমাবেশটি হচ্ছে এবং বিক্ষোভ সমাবেশটির বিষয়টি হচ্ছিল মূলত জনপরিসরে নারীর নিরাপত্তা এবং সাইবার সুরক্ষার দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশটি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি 8ই মার্চ জাতীয় নারী দিবস উপলক্ষে কিন্তু এই আয়োজনটি করে জাতীয় নাগরিক পার্টি এবং সেই পার্টিতে কিন্তু নারীরা অংশগ্রহণ করছেন এবং নাগরিক পার্টির যারা সদস্যরা রয়েছেন, নারী সদস্যরা, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। যেমন সামান্তা শারমিন, নুসরাত আবাসুম সহ আসলে নারী সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমার এত জানা নাই এই নারী দিবসে আমরা কতটুকু সম্মান পাবো সবার কাছে, এই সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, তাও আমার জানা নাই। এই যে যাদের ডাকে এই আন্দোলনে আমাদের হাজবেন্ডরা নিহত হয়েছে, তারা এই দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা প্রতিনিহত, প্রতি পদে, প্রতি জায়গায় আমরা হেনস্থা হচ্ছি। আমরা আজকে বুঝতে পারছি যে স্বামী ছাড়া দুনিয়াটা কতটা অন্ধকার। আমরা যেখানে যাই সেখানেই আমাদেরকে অপমান করা হয়। কেন? আগে তো করা হয় নাই। একটা মেয়ে বিধবা হলে, মানে সিঙ্গেল মাদার হলেই কি তার কোনো ব্যক্তিত্ব থাকে না, তার কোনো স্বাধীনতা থাকে না, তার কোনো সম্মান থাকে না? আপনাদের কাছে এইটাই প্রশ্ন আমাদের। আমাদের কি অপরাধ ছিল? আমাদের তো কোনো অপরাধ ছিল না। আপনারা যদি সম্মান করতে না চান আর সম্মান করতে না জানেন, তাহলে আমরা কাদের কাছে যাব? এখানে যে ভাইয়েরা আছে, যারা আছে, আমার বড় সবাই আছে, এদের সবার কাছে আমাদের একটাই প্রশ্ন। আমরা এখন যেই অবস্থানে যেখানে আছি, আপনারা সব সময় আমাদেরকে সম্মান করার চেষ্টা করবেন। আর আমরা ইনসিকিউর ফিল করি রাস্তায় বের হলে, সব জায়গাতেই। আজকাল যেই পরিমাণে ধর্ষণের পরিহার বেড়ে গেছে, এইটা কি আপনারা জানেন যে কি অবস্থা? আমরা কি ছিনতাইয়ের জন্য ছিনতাই বাড়ছে, সবকিছু বাড়ছে। কেন? আমাদের কোনো সিকিউরিটি নাই রাস্তায় নামলে। আচ্ছা, আমরাও তো কারো মা, বোন, আপনারাও তো কারো মা, কোনো মার গর্ভ থেকেই জন্ম নিয়েছেন। তাহলে আপনারা কেন আমাদেরকে এতটা অসম্মান করেন? আমরা কি এই সম্মান পাওয়ার যোগ্য না? আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমাদের স্বামী যাওয়ার পরে এই ছোট ছোট বাচ্চাদের আমরা যে কিভাবে মানুষ করতেছি সেটা শুধু আমরা জানি। আমাদের অনেক বোনরা শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে,
7টা মাস হলো না, যেই 7 মাস আগেও আমাদের একটা সুখের সংসার ছিল, শ্বশুর বাড়িতে আমরা আদরে আহ্লাদে ছিলাম। আজ আমরা প্রতিনিয়ত তাদের কাছে অপমানিত হচ্ছি। ছেলে না যেতে যেতে আমাদের কেন এত অপমান করা হবে? এটা ঠিক না। নারীদের ন্যায্য অধিকারটা, ন্যায্য সম্মানটা সব জায়গায় দেয়া হোক। আর যেই আন্দোলনে ডাকে সারা দিলে আমাদের হাজবেন্ডরা, আমরা সব সময় চাইবো যে এই ভাইয়াদের আপুদের সহযোগ আমাদের সাথে যেন থাকে, তারা যেন সবসময় আমাদের দিকে দৃষ্টিকোণটা রাখে। এইখানে আপুরা আমাদেরকে আজকে সম্মান জানিয়েছে, আমরা এসেছি। তারপরে আমরা আমাদের জায়গা থেকে আমাদের কিছু আজকে কথা বলে যাব। আপনারা প্লিজ আমাদেরকে এইভাবে একা ছেড়ে দিতে পারেন না। আপনারা কিন্তু একটা বারও কেউ আমাদের বাসায় গিয়ে খোঁজ নেন নাই যে আমাদের বাচ্চাগুলো কিভাবে আছে, আমরা কিভাবে আছি, আমরা আদৌ কিভাবে চলতেছি। এই 7টা মাস ধরে একটা বার আমাদের কেউ খোঁজ নেয় নাই। ঠিক আছে, তো আপনারা আপনাদের সবার জায়গা থেকে, আপনাদের নিজ নিজ জায়গা থেকে কাজগুলো সুন্দরভাবে করবেন, আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। অবশ্যই সুন্দর দেশ গড়ার জন্য আমরাও আপনাদের সাথে আছি। যেভাবে সুন্দর দেশ গড়ার জন্য আমাদের হাজবেন্ডরা জীবন দিয়ে গেছে, সুন্দর একটা দেশ আমরা সবাই চাই, সুন্দর একটা রাষ্ট্র আমরা সবাই চাই। সেখানে যদি আমরা নিজেরাই সম্মান না পাই, শহীদ পরিবার হেনস্থা হয় প্রতিনিয়ত, তাহলে আপনাদের পাশে আমরা কি করে থাকবো? কি করে আশা করেন যে আমরা আপনাদের সাথে সব সময় থাকবো? আগে নিজে সম্মান পাবো, তারপরে আমরা সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে এইভাবে আর কখনো হেনস্থা করেন না, এইভাবে আমাদেরকে আর পথে নামিয়েন না। সবাইকে তার ন্যায্য অধিকারটুকু বুঝিয়ে দিয়েন। এই নারী দিবসে আজকে প্রত্যেক নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন শহীদ অপুর ওয়াইফ আমেনা আপা। আমি অনুরোধ করছি ওনাকে ওনার বক্তব্য উপস্থাপন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনে করেন আমার স্বামী, আমি তো কথা বলতে পারি না, ভাষা নাই আমার বাবা। আমার স্বামীর নাম হলো মনির ইসলাম অপু। আমার এত 2টা ছেলে ছিল, একটা ছেলেকে মারা লাগছেন, আমার একটা ছেলে। আমরা খুব অসহায়, আমরা মনে করেন বাসে কিন্তু দিন গিয়ে কে দেখে না যে কিভাবে আছে, কিভাবে চলতেছে, কিভাবে হানা দানা করতেছে। আমরা অনেক অসহায় ভাই, আপনারা আমাদের পাশে আছেন, আপনাদের পাশে আমরা তখন সবসময়। আমাদের মনে করেন স্বামী মারা গেছে পরে সবাই আপনারা খেলা করে, কেন এটা উত্তর দিতে পারবেন? পারবেন না। কিন্তু মনে করেন আমরা অনেক অসহায়, আমরা না হয় দিন কাটতেছে, আমরা ঘর বাড়া নাই, আমরা বাড়ি ঘর নাই, কিছু নাই, ঘরে তালা মারা দিছে বাড়িওয়ালা। আমরা কোথায় যাই কোন? আচ্ছা 7 মাস হয়েছে আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর কি দোষ ছিল কোন? একটা গুলিতে মনে করেন আমার স্বামী শেষ। আমার স্বামীর মেডিকেল লিখে ধরে নাই, মেডিকেলে ধরলো না, লাশের লাশ। আমার মনে করেন নারী সম্মান আপনারা দিয়েন ভাই। আমার মনে করেন আমার ছেলের একটা চাকরি লাগে, আমি অনুরোধ করি। আমার কাম কাজ নাই, আমি মনে করেন কাজ তো করি না, আমার ভালো ভালো না, পাওয়ার সমস্যা। মনে করেন কি করবো, মানে তো লুচাই নাই।